সারপ্রাইজ ডিভিশন প্রযোজিত সাতকাহন অনুষ্ঠান নবরূপে নব কলেবরে। আমরা কত না দিবস পালন করি, চলুন না ওদের জন্য একটা দিবস আনি। 24শে জুন চলুন নতুন বিশ্ব গড়ি, নিয়ে আসি খাওয়ানোর দিবস। মনে রাখবেন, খাওয়ানোর দিবস বা ফিড ডে কিন্তু দায়িত্ব। নমস্কার দর্শক বন্ধু, আমি সুজিত নস্কর আপনাদের মাঝে উপস্থিত হই অভিনব কিছু অনুষ্ঠান নিয়ে। সেই রকমই আজ আপনাদের সঙ্গে পরিচয় করাবো এমন এক ব্যক্তির সঙ্গে যিনি আপাত মস্তক ফুটবল প্রেমী এবং ফুটবল প্রশিক্ষক। তার প্রশিক্ষণ দেখতে আমরা উপস্থিত হয়েছিলাম আন্দুল মারোয়ারি বাগান সানডে ক্লাবে। দেখুন তার ঝলক। তারপর আপনাদের সামনে নিয়ে আসবো সেই ব্যক্তিকে যাকে আমন্ত্রণ করে এনেছি খেলার মাঠ থেকে আমাদের সাতকাহন অনুষ্ঠানের চ্যানেল ভিশন স্টুডিও। সারপ্রাইজ ডিভিশন নিবেদিত, চ্যানেল ভিশন প্রযোজিত সাতকাহন অনুষ্ঠানের আমরা এখন রয়েছি আন্দুল মারোয়ারি মাঠে, যেখানে চলছে দা সানডে ক্লাব। ছোট ছোট শিশুদের নিয়ে এই যে কোচিং ক্যাম্প যিনি আয়োজন করেছেন, এই শুভঙ্কর স্যার সঙ্গে রয়েছেন। শুভঙ্কর তাকে একটুখানি আমি জিজ্ঞাসা করে নেব, আপনি এই ছোট ছোট শিশুদের যে ফুটবল মাঠে আনবার জন্য যে প্রচেষ্টা করছেন তার আসল উদ্দেশ্য? আমি চেয়েছিলাম যে বাচ্চারা মাঠে আসুক, কেন এখন তো মোটামুটি সবাই ফোনের দিকে চলে যাচ্ছে এবং খারাপ দিকে চলে যাচ্ছে। আমি চেষ্টা করেছি যে তারা মাঠে এসে ফুটবলটাকে ভালোবাসুক, মাঠ কী জিনিস সেটা জানুক, ফুটবলের প্রতি ভালোবাসা তাদের বাড়ুক, ফুটবল থেকে তারা একটা ভালো প্ল্যাটফর্ম যেতে পায়, সেই জন্য তাদেরকে ডেকে নিয়ে আসা, তাদের পেছনে সময় দেয়। বাহ, খুব ভালো। আচ্ছা, তুমি তো স্যারের কাছে প্র্যাকটিস করছো, কতদিন প্র্যাকটিস করছো? 5 মাস প্র্যাকটিস করছো। তুমি কোথা থেকে আসছো? আন্দুল থেকে আসো। আর তোমার এই ফুটবল খেলা থেকে কি বড় কিছু হতে চাইছো? তোমার কি উদ্দেশ্য? আমি একটা বড় প্লেয়ার হবো, আমাকে সবাই চিনতে জানো, আমি একটা নিজে পায়ে দাঁড়াতে চাই, আমার তুমি কিসে পড়ো? তুমি কতদিন আসছো? 2 বছর। তো তোমার নাম? আনন্দ দাস। আর তোমার নাম? রূপায়ণ রানা। আচ্ছা, তুমি 2 বছর প্র্যাকটিস করছো, তোমার উদ্দেশ্য কি? ফুটবল খেলে কি হতে চাইছো? আমি ফুটবল থেকে বড় প্লেয়ার হতে চাই, আমাদের নাম বড় করতে তুলে চাই। আচ্ছা, তুমি তোমার নাম? আচ্ছা, তোমার নাম? অনির্বাণ রায়। সব ফুটবলকে ভালোবেসে খেলছো তো? ফুটবল খেললে শরীর ঠিক থাকে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। তাহলে সানডে ক্লাবের হয়ে তোমরা অনেক বড় বড় ট্রফিও আনবে তো? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। নমস্কার শুভঙ্কর স্যার। নমস্কার। কেমন আছেন? ভালো আছে। আচ্ছা, আজকে আমাদের এই অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ করে আনতে পেরেছি, এর জন্য আমরা ভীষণভাবে কৃতজ্ঞ। আর আপনার কেমন লাগছে আমাদের এই স্টুডিও এসে, আমাদের এই অনুষ্ঠানে? আমার এখানে এসে খুবই ভালো লাগছে। আচ্ছা, তো কতদিন আপনি এই ফুটবল জগতের সঙ্গে যুক্ত রয়েছেন? কম করে হলেও 16-17 বছরের বেশি আচ্ছা। ফুটবল কেরিয়ার জীবন। আচ্ছা, মানে ছোটবেলা থেকেই আপনি ফুটবলের সঙ্গে যুক্ত? ছোটবেলা থেকেই। মানে কোন মাঠে প্রথম ফুটবল জীবন আপনার শুরু হয়? আমার ফার্স্ট, আমি আগে খালি পায়ে খেলতাম। আচ্ছা কোন্নগর নবম সমিতি ক্লাব মাঠে। আচ্ছা। তা খালি পায়ে খেলতে খেলতে আমার খেলা দেখে কিছু মানুষের ভালো লাগে, তখন তারা বলেছিল যে তুমি বুট পরে প্র্যাকটিস করো। তখন আস্তে আস্তে কোন্নগর অলিম্পিক ক্লাবের মাঠে আমি বুট পরে প্র্যাকটিস, তখন আমার বুট কেনারও ক্ষমতা ছিল না, আচ্ছা। বা একটা জার্সি প্যান্ট কেনারও ক্ষমতা হয়তো ছিল না। কিন্তু আমার খেলা দেখে একজন আমাকে বলেছিল যে যদি সেই প্লেয়ারটা খেলতে পারে, প্লেয়ারদের কোনোদিনও অভাব হয় না, কেউ না কেউ এসে কোনো না কোনো কিছু হেল্প করে দিয়ে যায়। আচ্ছা। তা আমাকে এই ফার্স্ট টাইম, ওই মানুষটার কথা আমি এখনো ভুলিনি, আমাকে একটা নতুন বুট কিনে বিকালবেলা দিয়েছিল। সেই বুট পরে আমি প্র্যাকটিস শুরু করি। আচ্ছা। প্র্যাকটিস করতে করতে সেখানে আমি যার হাতে প্র্যাকটিস করতাম কোনো অলিম্পিক ক্লাবে, তার নাম হচ্ছে প্রদীপ সামন্ত, মানে আমরা প্রদীপ স্যার বলে ডাকি। আচ্ছা। আমাদের কোন্নগরেই বাড়ি। তা গৌতম স্যার, মানে গৌতম সামন্ত, তা এদের হাতে আমরা প্র্যাকটিস করেছি পাড়ার মাঠে। শিবনাথ বাড়ুই মডার্ন খেলেছে, তার হাতেও আমরা প্র্যাকটিস করেছি। তাদের হাতে প্র্যাকটিস করে আস্তে আস্তে ওই জায়গাটা তৈরি করা, বেসিক কাকে বলে সেগুলোকে শেখা জানা, সেই থেকে আস্তে আস্তে আমাকে প্রদীপ স্যার আমাকে পাঠায় দুঃখীরাম মজুমদার কোচিং ক্যাম্পে। দুঃখীরাম মজুমদার কোচিং ক্যাম্প থেকে খেলতে খেলতে সেখানে
দুঃখীরাম মজুমদার ক্যাম্পটা চালায় হচ্ছে স্যার অচ্যুত ব্যানার্জির ছেলে অঞ্জন ব্যানার্জি। এখনো পর্যন্ত সেই ক্যাম্পটা আছে, এখনো পর্যন্ত ক্যাম্পটা উনি ধরে রেখেছে। সত্যি তাকে আমার তরফ থেকে হ্যাটস অফ, যে এখনো পর্যন্ত বাচ্চাদের নিয়ে তিনি আছেন। সেখানে আছে আরো অনেক মানুষ, মনোজিৎ স্যারের হাতেও আমরা প্র্যাকটিস করেছি, মনোজিৎ স্যারের হাতে আমরা তৈরি হয়েছি, মনোজিৎ স্যারের হাত থেকে আমরা ডিসিপ্লিন শিখেছি, কিভাবে একটা প্লেয়ারকে চলাচল করতে হয়। ওভারঅল সেখানে আচ্ছা, আপনি আপনার ফুটবল জীবনে কোন কোন ক্লাব মানে খেলেছেন অলিম্পিক ক্লাব ছাড়া, যে দুঃখীরাম কোচিং আমি সেন্টার কলকাতা মাঠে প্রচুর ক্লাব খেলেছি, কালীঘাট খেলেছি, বেঙ্গল টিম খেলেছি, দুঃখীরামে হয়ে খেলেছি, আরো অনেক ক্লাব খেলেছি। আচ্ছা, আর এমনি ফুটবল জীবনের সাথে সাথে আপনার তো একটা জগৎ, তো এখন যেটা জগতে রয়েছেন বর্তমান জগৎ, সেটা হচ্ছে আপনার ফুটবল প্রশিক্ষণ। সেই ফুটবল প্রশিক্ষণ যে আপনার দিচ্ছেন ছোট ছোট বাচ্চাদের, তো সেটা কতদিন শুরু করেছেন প্রশিক্ষণটা যখন আমি প্র্যাকটিস করতাম, প্র্যাকটিস করার সাথে সাথে লোকের দেখতাম যে স্যারেরা কিভাবে প্র্যাকটিস করাচ্ছে, কিভাবে বেসিক শেখাচ্ছে। আমি যতটুকু শিখেছি ততটুকুটাই বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করি, প্রপার চেষ্টা করি যে ঠিকটা শেখো, ভুলটা শেখো না, যেটা আমাদের স্যারেরা বারবার দেখিয়েছে সেইভাবেই তাদেরকে শেখানোর চেষ্টা করি। আর আমি কোচিং ক্যারিয়ারে মোটামুটি কম করে হলেও 17-18 বছরের বেশি আমি এই কোচিং ব্যাপারটাতে আছি। কেন, নিজে খেলছি প্লাস প্র্যাকটিস করাচ্ছি, মানে এরকমও দিন গেছে। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে কোচিং লাইনে ঢুকে গেলাম। তারপরে তো প্রচুর ক্লাবকে কোচিং করিয়েছি, এখনো করাচ্ছি, যাতে বাচ্চারা একটা ভালো প্ল্যাটফর্ম পায়, যাতে একটা বাচ্চাকে যাতে 5টা মানুষ যাতে চেনে, 5টা মানুষ যাতে বলতে পারে যে অমুক ছেলেটা আজকে ইস্টবেঙ্গল খেলেছে, আজকে মোহনবাগান খেলছে, আজকে মহারান স্পোর্টিং খেলছে। ঠিক তাই, আপনার যে এই যে ভাবনা চিন্তাটা, এটা খুবই সুদূর প্রসারী ভাবনা চিন্তা, আর সেটা ফলপ্রসূ হবে এটা আমরা আমাদের 751 অনুষ্ঠানের পক্ষ থেকে শুভকামনা আপনাকে জানাচ্ছি। আর তার সাথে সাথে আপনার থেকে এটা জানতে চাইছি যে আপনি যে এখন যে বর্তমানে যে কোচিং সেন্টারটা আপনারা করেছেন, সেই কোচিং সেন্টারে আমরা গিয়েছিলাম, সেখানে বেশ কিছু আমাদের আপনার কোচিং এর যে বিভিন্ন ধরনের প্র্যাকটিসের নমুনা, সেটা আমরা আমাদের ক্যামেরা বন্দি করেছিলাম। সেই যে আমরা যেগুলো ক্যামেরা বন্দি করেছি, সেই ঝলকগুলো আপনাদের মাঝে তুলে ধরছি। দর্শক বন্ধু, আপনারাও দেখুন যে ইনি কিভাবে আমাদের ছোট ছোট শিশুদেরকে ফুটবলের আঙিনায় এনে তাদেরকে বড় করার ভাবনা চিন্তা করেছে, তার কিছু ক্লিপিংস। ক্যারিয়ার শুরু করতে গেলে আমাদের যেটা দরকার, আমরা যেটা ফুটবলে সবসময় বলে থাকি যে বলটা কারেক্ট ধরা, কারেক্ট ছাড়া আর কারেক্ট জায়গা নেবে, তাই তো? হ্যাঁ, কিন্তু আমরা অনেক সময় পারি, অনেক সময় পারি। আজকে আমরা বিকালবেলা খেলতে নামবো, তাই তো? বিকালবেলা খেলতে নামলে আমরা কীভাবে খেলবো? সব সেভেন খেলছি। এই 6টা প্লেয়ার, এইটা একটা গোলকিপার, এখানে আমার এই যে স্টপার দেওয়া হলো, একটা হাফ, একটা স্ট্রাইকার, ঠিক আছে? এবার যখন আমরা খেলবো, একটা বল আমাকে দেয়, ওইখান থেকে কে তুলবে? এদিকে একটা অপারেশনাল প্লেয়ার বল নিয়ে যাচ্ছি, তাই তো? এই প্লেয়ারটা অপারেশনাল প্লেয়ার, আমি অপারেশনাল প্লেয়ার। এই প্লেয়ারটাকে সাপোর্ট দেবো, ওই প্লেয়ারটাকে। এই প্লেয়ারটা এখানে হয়ে গেছে, এই প্লেয়ারটা কোথায় আসবে? একে কভার করবে, ডায়াগোনাল কভার, প্যারালাল কভার না। এবার এই প্লেয়ারটার সাথে এই প্লেয়ারটা কি করবে? এই প্লেয়ারটা এইখানে থাকবে না, এই প্লেয়ারটা তখন এইখানে কভার করবে। তাহলে আমার এটা ডায়াগোনাল কভার হলো। ফুটবল জগতে যদি আমি এরকম প্যারালাল কভার করি, তাহলে কি হবে? একটা প্লেয়ারকে 10 করা মানে প্রত্যেকটা প্লেয়ারই কেটে গেল, তাহলে গোল করে দিয়ে চলে যাবে অপরেন্ট, তাই তো? তাহলে কোনটা ঠিক? হ্যাঁ, এটা কোথায় আসবে? এটা কোথায় যাবে? হ্যাঁ, এই হাফটা কোথায় যাবে? হাফটা এখানে যাবে। হ্যাঁ, টাইগারটাকে নিয়ে যাও এখানে, আর একটু করে। তাহলে আমার এটা কী হলো? ডায়াগোনাল কভার হলো এবং আমার মিড হাফ কভার হলো, টাইগারটাও নেমে, ঠিক আছে? জোরে আসবেন।
অ্যাকিউরেসি টিপটা। ভেরি গুড, ভেরি গুড। বলটা নিলাম, জাস্ট এটা করতে দিলাম, কি বলছি জাস্ট গেলাম, জাস্ট দেখলেন তো তার নির্লস প্রচেষ্টা। এইবার শুনে নিন ওনার মুখ থেকে উদীয়মান সকল ফুটবলার ও সকল মানুষের জন্য উনি কি বার্তা দিতে চেয়েছেন। স্যার দেখুন, বার্তা যদি আমি দিতে হয় তাহলে আমি বলবো প্রত্যেকটা প্লেয়ারের উদ্দেশ্যেই যে প্রত্যেকটা প্লেয়ারকে ফার্স্ট যেটা দরকার সেটা হচ্ছে ডিসিপ্লিন। কারণ ডিসিপ্লিন ছাড়া কোনো জায়গায় এগোনো যাবে না। কারণ এখনকার প্লেয়াররা কি হচ্ছে, দুটো বল লাথি মারতে পেরেই ভাবছে আমি হয়তো ভালো ক্লাব খেলে ফেলছি বা ভালো জায়গা পেয়ে গেছি। এই ভাবনা চিন্তাটা যদি বাচ্চাদের মাথা থেকে যদি না বেরোয় তাহলে কিন্তু তারা কোনোদিনই ফুটবল মাঠে গিয়ে ভালো ক্লাব খেলতে পারবে না। কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বাঙালি প্লেয়ার নেই। আজকে আমরা ইস্টবেঙ্গল মুনমান নিয়ে মাথামাতি করি, আজকে সত্যি আমাদের খুব খারাপ লাগে যে এই ইস্টবেঙ্গল মুনমান নিয়ে মাথামাতি করাটা বোকামো। কেন এই ইস্টবেঙ্গল মুনমান নিয়ে মাথামাতি আমরা যারা করছি সেখানে দেখা যাচ্ছে একটাও বাঙালি প্লেয়ার নেই, একটা বাঙালি প্লেয়ার সাপ্লাই নেই। যেখানে পাহাড়ি অঞ্চলের ছেলে, নাইজেরিয়ান, আরও অনেক বিদেশি তারা এসে আমাদের স্টেট থেকে তারা খেলতে পারুক না পারুক, তাদের বডি অ্যাডভান্টেজ, তাদের বডি ট্যাকচার, এইগুলোর জন্য ওরা অ্যাডভান্টেজে ঢুকে তারা কোটি কোটি টাকা কামিয়ে নিয়ে চলে যাচ্ছে। সেখানে আমাদের ঘরের বাঙালি ছেলেমেয়েরা কিন্তু সেই জায়গাটা পায় না বা তাদেরকে দেওয়া হয় না। কিছু কিছু মিডিয়াদেরকেও আমি দেখেছি, কিছু কিছু প্রেসদের দেখেছি যারা বড় বড় প্লেয়ারদের নিয়ে চিন্তা ভাবনা করে, যারা পার্টি পলিটিক্সটাকে নিয়ে চিন্তা ভাবনা করে, কিন্তু একবারের জন্য ভাবে না যে এই যে ছোট ছোট ক্লাবগুলো যেখানে খুব ছোট ছোট ক্যাম্প খুলেছে, সেখানে গিয়ে আমি কিছু বাচ্চাদের প্রশ্ন করি যে সে কোন ফ্যামিলি থেকে উঠে এসছে, তার বাবা কি করে, কেন ফুটবলটাকে পছন্দ করলো। যখন ওই বাচ্চাটাকে পরের দিন টিভিতে দেখাবে বা তার খবরে কাগজে বেরোবে, তখন তার মা বাবা যখন 5টা বাচ্চার মাকে দেখাবে বা বাবাকে দেখাবে, তখন সেই বাচ্চাটা কিন্তু আর খারাপ দিকে যাবে না, তখন কিন্তু সেই বাচ্চাটা কিন্তু মাঠের জগতে আসবে। কেন তোমাদের হয়তো মনে আছে যে আমাদের সময় বা তার আগের সময় তারা কিন্তু 100% ছেলে থাকলে 100% ছেলেই মাঠ আর পড়াশোনা নিয়ে ভাবতো। কিন্তু এখনকার বর্তমান হয়ে গেছে, এখন মাঠে কেউ যায় না, এখন ফোনটাই আসল। কেন আজকে এই ফোনটাই আজকে বাচ্চাদের শেষ করে দিয়ে যাচ্ছে। কেন মা বাবারা যখন পৃথিবীর আলো দেখাচ্ছে, বাচ্চাটা খাচ্ছে না, আমাদের সময় মা বাবারা বলতো যে তুমি খাচ্ছ না, কদিন খাবে না, একদিন খাবে না, 2 দিন খাবে না, 3 দিন পর আবার তুমি খেতে আসবে। মানে যে কষ্টটা আমাদের বুঝিয়েছিল বলে আজকে আমরা মানুষ হয়েছি। আর এখনকার মা বাবারা কি করছে, আমার টাকা আছে সেই কারণে তারা কি করছে, ফোনটাকে
ইউটিউবটাকে চালিয়ে দিয়ে বলছে তুমি কার্টুন দেখতে দেখতে গলে যাবে, আমি খাইয়ে দেবো। এটা যে বাচ্চাটাকে কতটা খারাপ দিকে পাঠিয়ে দিচ্ছে সেটা কিন্তু মা বাবারা একবারও চিন্তা ভাবনা করছে না। তাই প্রত্যেকটা প্লেয়ার, প্রত্যেকটা গার্জেনকে এই জায়গাটা ভাবতে হবে যে আমার ছেলেটা যদি ভালো জায়গায় পৌঁছতে যায় তাহলে আমাকে আগে নিজেকে অনেক জিনিসকে স্যাক্রিফাইস করতে হবে অ্যাজ এ গার্জিয়ান হিসেবে, যদি যোগ্য মা বাবা হতে চায়। যদি আমি স্যাক্রিফাইস না করতে জানি তাহলে আমার ছেলেমেয়েরাও সেই স্যাক্রিফাইসটুকু করতে পারবে না। আজকে আমি একটা ফল নিয়ে এসছি, আমার হাজব্যান্ড একটা ফল নিয়ে এসছে, সেই ফলটা যদি আমি কেটে যদি আমি আমার সন্তানদের দিয়ে, আমার শ্বশুর শাশুড়ি বা আমার দাদু দাদি যদি দিয়ে পাঠাই, তাহলে কিন্তু সেও কিন্তু সেই ব্যাপারটা শিখবে যে এই জিনিসটা আমাদের মা বাবারা দেখিয়েছে, তাহলে আমাকেও এই জিনিসটা করতে হবে। তবে সেই বাচ্চাটা মানুষের মতো মানুষ হবে, বাচ্চাটা ভালো ক্লাব খেলবে, ভালো প্লেয়ার হবে, ভালো জায়গায় পৌঁছতে পারবে। আজকে আমরা সেই পৌঁছানোর আগেই, এখন তো এদের গড়ে তোলার বয়স, এখন মা বাবারা ডেকে নিয়ে আসে, ভোরবেলা উঠে প্র্যাকটিস আছে ডেকে নিয়ে আসে বলে তারা মাঠের জগতে যায়। কিন্তু যেদিন নিজে থেকে বাচ্চাটা ঘুম থেকে উঠে মা বাবাকে ডাকবে যে মা আমার আজকে প্র্যাকটিস আছে চলো, বা বাবা আমার প্র্যাকটিস আছে আজকে দিতে চলো, সেদিনই ভাববেন আপনার ছেলেমেয়েরা কিছু না কিছু ভবিষ্যতে করবে। একদমই। কেন আজকে যে জায়গাটা এসে গেছে আমাদের, যে সত্যি খুব খারাপের জায়গায় এসে গেছে। কেন এইটা ভাবতে হবে যে আমি বাচ্চাটাকে কতক্ষণ পড়াবো, কতক্ষণ প্র্যাকটিস করাবো। এখনকার গার্জেনরা কি করছে, সব কিছুকে একসাথে করে দিচ্ছে। একটা বাচ্চা ড্রয়িং শিখছে, একটা বাচ্চা ছেলে সাঁতার শিখছে, একটা বাচ্চা ছেলে প্র্যাকটিস করছে, একটা বাচ্চা ছেলে তবলা শিখছে, তাহলে সেই বাচ্চাটা কত দিকে প্রেশারটা নেবে? তার তো এই প্রেশারটা না নিতে নিতে কি হয়, আমরা আমাদের সবার ক্ষেত্রেই সাইকোলজি ফলো আপ করে গিয়ে পাগলে পরিণত হতে হয়। তাহলে আমরা বাচ্চাটাকে বাড়িতে না আটকে রেখে তাদেরকে মাঠে পাঠানোর চেষ্টা করব। কেন এখনকার মা বাবারা বুঝতে পারবে না যে এই বয়সটা হারানোর বয়স নয়। 16-17 বছর বয়সটা যখন টপকাবে তখন কিন্তু মা বাবারা আর ছেলেদের পেছনে যেতে পারবে না, ছেলেদেরকে নিয়ে কলকাতা মাঠে ছুটতে পারবে না। তখন কিন্তু ওই ছেলেরাই কিন্তু একা একা যাবে। এবার যখনই একা একা পথ শিখবে তখন কিন্তু অনেক বন্ধু সঙ্গ পাবে, কেউ ভালো বন্ধুটাকে চয়েস করে, কেউ খারাপ বন্ধুটাকে চয়েস করে। তাহলে এদের তো সেই বোধ বুদ্ধিটা নেই 16-17 বছর বয়সের ছেলেগুলো, থাকলেও এরা সেই ভালোটাকে নেয় না, খারাপটাকে আগে চয়েস করার চেষ্টা করে। আজকে এই খারাপ বন্ধুর পাল্লায় পড়ে তাদের কেরিয়ারটা আস্তে 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 তলানিতেই কেটেছে। আজকে সেই জন্যই আমাদের ফুটবলের জায়গাটাও কিন্তু খুব তলানিতেই কেটেছে। যদি আমাদের স্টেটে যদি কোনো ঘরের ছেলে, বাংলার ছেলে, বাঙালি ছেলে মেয়েরাদের যদি চান্স না দেওয়া হয় তাহলে ফুটবল নিয়ে মনে হয় না ফুটবলটা ভালো দিকে যাচ্ছে, ফুটবলটা সত্যি তলানিতে গিয়ে ঠেকবে। না অ্যাকচুয়ালি যে আপনার বাংলা ফুটবল একাডেমি তৈরি হয়েছে, এবারে কলকাতা লিগে যে ভাবনা চিন্তা করা হয়েছে 5খানা বাঙালি ছেলে খেলাতেই হবে প্রত্যেকটা ক্লাবে, এগুলো তো একটা ভালো দিক তো উঠে আসছে। আপনার কি মনে হয়? দেখুন এটা তো খুবই ভালো দিক, হ্যাঁ, এবং এইটা যারা পরিকল্পনা করেছে বা যারা চিন্তা ভাবনা করেছে তারা চিন্তা ভাবনাটা ওই জায়গায় রেখেছে বলে তাই এই চিন্তা ভাবনাটাই আসতে পেরেছে। যদি চিন্তা ভাবনাটা যদি ওই জায়গাটা না রাখতে পারতো তাহলে কিন্তু এই চিন্তা ভাবনাটা এই 5টা ছেলেকেও খেলানো হতো না। এটা তো এই আজকে করছে, এর আগে কোথায় ছিল? অ্যাকচুয়ালি বিষয়টা তাই যে একসময় তো বাঙালি ফুটবলারই মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলেছে। হ্যাঁ, তাদের সেই পরিকাঠামো তো এখন আবার তৈরি হচ্ছে, নিশ্চয়ই আরো ডেভেলপ করবে। একদমই তাই। আপনাদের মতো সানডে কোচিং সেন্টার যেরকম আপনি খুলেছেন, সেই সমস্ত আমাদের যে একটা প্রচেষ্টা, সমস্ত কোচ মহলের যে প্রচেষ্টা, সেটার বিনিময়ে তো একটা তো ফলপ্রসূ তো রেজাল্ট আসবেই। আর এই যে ছেলেপুলেরা আজকে মোবাইল কেন্দ্রিক জীবনযাপন করছে, তো তাদেরকে যে মাঠমুখী করবার জন্য যে আপনাদের প্রচেষ্টা, আর তারাও নিশ্চয়ই বুঝতে পারছে যে একটা মোবাইল ওরিয়েন্টেড জীবন আর একটা খেলার মাঠে শারীরিক কসরত করে নিয়ে, শরীর চর্চা করে নিয়ে একটা সুবল গঠন করা শরীর, আর একটা ওই মোবাইলে শুধুমাত্র ওই ব্রেনের উপরে কাজ করা শরীর, কত ডিফারেন্স হতে পারে সেটা মানুষরা বুঝতে পারছে। তো সেই জায়গা থেকে যদি আমরা কাজ করা যেটা আপনারা শুরু করেছেন, সে কাজের তো ভালো রেজাল্ট আসবে। আপনার কি মনে হয়? দেখুন ভালো রেজাল্ট ওইভাবে আসবে না। ভালো রেজাল্ট পেতে গেলে একটা বাচ্চা 100%-এর মধ্যে 100% মাঠে কিন্তু ফুটবলটা দিতে পারে না। 100%-এর মধ্যে হয়তো 70% দেয়, তার গার্জেন দেয় 20%, আর কোচেরা দেয় 10%। এই তিনটেকে যুক্ত হয়ে যখন 100% হবে সেদিনই ছেলেটা ইস্টবেঙ্গল নয় মোহনবাগান খেলবে।
এর আগে কিন্তু কোনোদিনই তারা সেই জায়গাটা পাবে না বা সেই জায়গাটা খেলতে মানে পারবে না। সকলের অবদান থাকতে হবে একটা কোনো একটা একদমই তাই। খেলোয়াড়কে সাইন কেন করানোর একটা জন্য। বাচ্চার পেছনে অবদানটা যার বেশি থাকবে তার তো মা বাবা। একদমই। সে যখন বড় মানে যখন পৃথিবী আলো দেখে তখন তো সে কোচকে দেখে তো না ফলো আপ করেনি, না। সে করেছে তার মা বাবাকে দেখে। তাহলে আমাকে এটা চিন্তা ভাবনা করতে হবে মা বাবা হিসেবে, যে আমার ছেলেটাকে ওই লক্ষ্যে পৌঁছতে গেলে তাহলে আমাকে আমার জায়গায় স্টিক হতে হবে, আমার জায়গায় কোচেরা যেভাবে চলাচল করতে বলছে সেইভাবে আমাকে চলাচল করতে হবে, নয়তো কিন্তু আমার ছেলেটার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে থাকবে। কেন আজকে হয়তো মনমান ইসমল সবই আমি ধরলাম, হ্যাঁ আজকে আপনারা যেটা বললেন যে খুবই ভালো কথা, যে আজকে চিন্তা ভাবনা করছে এরা বাঙালি প্লেয়ার খেলাচ্ছে বা খেলানোর চিন্তা ভাবনা করছে। আগের বর্তমানে কিন্তু 11 কেন 18 জন যদি সই হতো 18 জনই বাঙালি থাকতো, কিন্তু এখন কিন্তু সেই জায়গাটা কিন্তু একদম টোটালি বন্ধ করে দেওয়া হচ্ছে। যারা ওদের স্টেটে চান্স পাচ্ছে না তারা আমাদের স্টেট থেকে টাকা কামিয়ে নিয়ে চলে যাচ্ছে। তাই আমি এই জায়গাটাই বলতে চাইছি যে আপনারা সবাই মাঠে আসুন, মাঠে এসে বাঙালি প্লেয়ারদেরকে সাপ্লাই করুন, বাঙালি প্লেয়ারদেরকে জায়গা করে দিন। তাহলে কি হবে, বাঙালি প্লেয়াররা অন্ততপক্ষে ভালো প্ল্যাটফর্মটা পাবে। আমরা যদি সবাই যদি পেছিয়ে আসি তাহলে কিন্তু বাঙালি প্লেয়াররা কিন্তু এগোতে পারছে না। একদম। আজকে ইস্টবল মনমনে কোচ, মোহামেডানের কোচ, ম্যাক্সিমাম জায়গায় দেখছি কোচ সব বিদেশি, অ্যাসিস্ট্যান্ট কোচ যে আছে সে কিন্তু বাঙালি, একটা বাঙালি 4টে বিদেশি। তার মানে এই জায়গাটা টোটালি বন্ধ করলে মনে হয় ভালো হবে, তাহলে ফুটবলের আরো ডেভেলপমেন্ট হবে, আরো উন্নতি হবে। ওটা আপনার ব্যক্তিগত ভাবনা চিন্তা, ব্যক্তিগত। সেই ব্যক্তিগত ভাবনা চিন্তাটা অবশ্যই ভালো, আপনার দিক থেকে আপনার অবশ্যই ভালো। আবার যারা যে সমস্ত ক্লাব যারা রয়েছে তাদের হয়তো ভাবনা চিন্তা যে বাইরের যে সমস্ত তাদের যে পরিকাঠামো, তাদের যে ফুটবল সেন্স, সেই সেন্সটা যদি আমাদের মধ্যে প্রবেশ করানো যায় তাহলে তো আরো বেটার কিছু হবে। আচ্ছা, আপনার কোচিং জীবনে কোন কোন খেলোয়াড় কোন কোন ক্লাব খেলছে বর্তমানে, আগে খেলেছে, একটু যদি তুলে ধরতেন সকলকার মাঝে। দেখুন আমার হাত ধরে বা আমাদের ক্লাবের হাত ধরে যারা উঠেছে, একজন দাসনগরে বাড়ি, ডায়মন্ড হারবারে খেলছে, তার নাম হচ্ছে রোহান পাত্র। আরেকজন আছে সোনারপুরে, তাকে আমরা পাপা বলে ডাকতাম। সেটা 14 বছর বয়স, সে 16 বছরে টিমে, বেঙ্গল টিমে খেলে মনমান ক্লাব থেকে ডাক এসছে, সে মনমান ক্লাব সাইন করে ফেলেছে। সাহিল মণ্ডল, সেও এখন ইস্টবল খেলছে। ওম প্রকাশ বলে একজন আছে, তাকে আমি কোনোর অলিম্পিক ক্লাব থেকে ওকে তুলে নিয়ে গেছি প্র্যাকটিস করানোর জন্য, করিয়ে ওইখান থেকে তৈরি হয়ে আজকে ও দক্ষিণা মজুমদার কোচিং ক্যাম্প থেকে আজকে ও খেলছে গোয়া সাই একাডেমিতে, ও গোয়া সাই একাডেমিতেই আছে। আচ্ছা, সত্যি খুব ভালো লাগছে যে এরা এদের জায়গাটা করতে পেরেছে। বাহ, এটা তো অনেক বড় অ্যাচিভমেন্ট একটা, যে আপনার হাত ধরে এই সমস্ত ছেলেরা আজকে মানে তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত হচ্ছে। একদমই তাই, থ্যাংক তা ইউ। আর পরে কি ভাবনা চিন্তা আছে? আরো অনেক খেলোয়াড়কে তো আমরা সানডে ক্লাবের মধ্যে দিয়ে তো তৈরি করবো। হ্যাঁ নিশ্চয়ই, আমি চেষ্টা করছি যে আরো প্লেয়ার যাতে এদেরকে দেখে যাতে এরাও যাতে যেতে পারে, ওই জায়গায় পৌঁছতে পারে, সেই জন্য অনেক প্লেয়ারকে আমরা ডেকে নিয়ে আসি, তাদেরকে কিছু বলার জন্য বলি যে বাচ্চাদেরকে তোরা কিছু বল, তারাও তোদেরকে দেখে ওই জায়গাটা যাতে যেতে পারে। আচ্ছা আচ্ছা, তোরা কিভাবে গেছিস, মানে যারা আজকে দিনে তাদের হাত প্রতিষ্ঠিত ধরে গেছিস। প্রতিষ্ঠিত খেলোয়াড়দের আমরা একদমই নিয়ে তাই। আসেন ক্যাম্পে, তাদেরকে মোটিভেট করার জন্য একদমই কাজ করবো। একদমই তাই। সেই বাঙালির ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে এনার মতো ব্যক্তি চেষ্টা করছেন, আর আপনারাও তাকে সহযোগিতা করবেন। তার সানডে ক্লাবে আসুন আর দেখতে থাকুন আমাদের সাতকাহন অনুষ্ঠান নবরূপে নবকলেবরে, যা সারপ্রাইজ ডিভিশনের আয়োজনে এবং চ্যানেল ভিশন টিভির প্রযোজনায় অনুষ্ঠিত হচ্ছে। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ফুটবলে থাকবেন। ইউএন পাল এনশন, আর দেরি নয়, বর্ষা আসার আগে আপনার বাড়ির সেপটিক ট্যাঙ্কটি বানিয়ে ফেলুন। ইউএন পাল এনশন নিয়ে এসেছে স্মার্ট সেপটিক ট্যাঙ্ক, যেটা ছোট জায়গায় বসানো সম্ভব। গাছের শিকড় কোনোভাবেই ট্যাঙ্ককে ফাটাতে পারবে না। পরিষ্কার করার সময় দীর্ঘমেয়াদী, সাশ্রয়ী মূল্যের। বিশদে জানতে যোগাযোগ করুন।